তো দেখো 2024-25 অর্থবর্ষের যে বাজেট পেশ হলো তার থেকে পরীক্ষায় কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, কি কি ধরনের কোয়েশ্চেন আপকামিং পরীক্ষাগুলোতে আসতে পারে এবং বাজেটে কোন কোন সেক্টরের দাম বেড়েছে, কোন কোন সেক্টরের দাম কমেছে, কোথায় কত টাকা বরাদ্দ হয়েছে, ট্যাক্সের পরিমাণ কি আছে, সম্পূর্ণ ডিটেলস যেটা গভর্নমেন্ট থেকে প্রকাশিত হয়েছে সেখান থেকে আমরা আলোচনা করব। পুরোপুরি ধীরে সুস্থে দেখতে থাকো। তো দেখো সবার প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে বিকশিত ভারত। সমস্ত যে বাজেটের ঘোষণা হয়েছে সেটা বিকশিত ভারত বা বিকশিত ভারতের লক্ষ্যে কিন্তু সমস্তটা ঘোষণা করা হয়েছে এবং এই কথাটা বারবার করে বাজেটের মধ্যে পেশ করা হয়েছে, ঠিক আছে। ফোকাস অন 4 মেজর ক্যাস্টেস, তার মানে চারটে মেজর যে জিনিসগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে, চারটে মেজর বিষয়। প্রথম দেখে নিই আমরা, ইউভা অর্থাৎ ইউথ বা যুব সমাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় হয়েছে উইমেন বা মহিলাদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। গরিব বা পোর তাদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং ফার্মার বা অন্নদাতা যাদের বলা হচ্ছে তাদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই বছরের মেইন ফোকাস চারটে বিষয়ের উপর রয়েছে। এরপর চলে আসো বাজেটের থিম কি কি। বাজেটের থিম প্রশ্ন কিন্তু মানে ঝরে পড়বে এই পুরো বিষয়টা থেকে, ঠিক আছে। আমি পুরো গভর্নমেন্ট থেকে এই জিনিসটা পাবলিশ করা হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। কোন কোন জিনিস একদম ধরো প্রথমে তোমাকে বললো যে বাজেটের থিম কি আছে, এই বছরের বাজেটের থিম কি কি আছে বলে চারটা অপশন দিল, তার মধ্যে যেটা হবে সেটা। বা এরকম বলতে পারে বাজেটের থিম কোনটি নয়, অপশন এ এটা, অপশন বি এটা, অপশন সি এটা, অপশন ডি এটা। এবার চারটের মধ্যে তিনটে দিল, একটা অন্য জায়গা থেকে লিখে দিল, ঠিক আছে। তাহলে এইগুলোই কিন্তু গভর্নমেন্টের থিম মুখস্থ রাখতে হবে। ফার্স্ট হয়ে যাচ্ছে কি এমপ্লয়মেন্ট মানে তো জানোই, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কি কাজ দেওয়ার, ঠিক আছে, বা কর্মসংস্থান যাকে বাংলায় বলে। এরপর হচ্ছে স্কিলিং বলতে কোনো একটা বিষয়, সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা পড়াশোনার দিকে হতে পারে, সেটা রিসার্চের দিকে হতে পারে, যে কোনো বিষয় স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এরপর MSME, এইটার উপর এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টা কি জিনিস, MSME বলতে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, ঠিক আছে। অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ওপর এবার কিন্তু ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমরা আস্তে আস্তে দেখবো যে কোথায় কত টাকা বরাদ্দ করা হয়েছে, এর প্রতি কিন্তু বেশ কিছু টাকা পরিমাণ বাড়ানো হয়েছে। আরেকটা থিম হয়ে যাচ্ছে কি মিডিল ক্লাস বা মধ্যবিত্ত যে শ্রেণীটা আছে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই চারটাই হয়ে যাচ্ছে 2024-25 অর্থবর্ষের থিম, ঠিক আছে। এরপর দেখো প্রায়োরিটিস অফ বিকশিত ভারত, বিকশিত ভারতের যে যে বিষয়গুলোর উপর প্রায়োরিটি দেওয়া হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে বা অগ্রাধিকার দেওয়া হয়েছে তার মধ্যে 1-2 করে আমরা দেখি। সবার প্রথম যে বিষয়টার উপর আমাদের গুরুত্ব রয়েছে, ঠিক আছে, সবার প্রথম আমাদের যে বিষয়টায় গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে যে এগ্রিকালচার, ঠিক আছে। এগ্রিকালচারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, প্রোডাক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স অফ ইন এগ্রিকালচার, ঠিক আছে। কোনো কিছুর উৎপাদনের ওপর সব থেকে বেশি বা 1 নম্বরের গুরুত্ব রয়েছে, ঠিক আছে। উৎপাদনের ওপর কিন্তু 1 নম্বরে তোমার গুরুত্ব রয়েছে, ওকে। ট্রান্সফর্মিং এগ্রিকালচার রিসার্চ এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর দেখো ন্যাশনাল কর্পোরেশন পলিসি, এর উপর জোর দেওয়া হয়েছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে আত্মনির্ভরতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আত্মনির্ভরতা বলতে এখানে কি বোঝানো হচ্ছে বলতো, বিশেষ করে মাস্টার্ড সিড, ঠিক আছে, এই ধরনের যে জিনিসপত্রগুলো আছে, সয়াবিন বা মাস্টার্ড অর্থাৎ মাস্টার্ড গ্রাউন্ডনাট অর্থাৎ বাদাম, অর্থাৎ তেল জাতীয় যে জিনিসপত্রগুলো সেগুলো চাষে যে আত্মনির্ভরতা, সেগুলো চাষের আত্মনির্ভরতা বৃদ্ধি করাতে লক্ষ্য কিন্তু এবার দেওয়া হয়েছে। এরপর হচ্ছে ভেজিটেবল প্রোডাকশন এবং হচ্ছে সাপ্লাই চেন। এই সাপ্লাই চেনের উপর এইবার বাজেটে কিন্তু অনেক গুরুত্ব রাখা হয়েছে, পরে আস্তে আস্তে দেখবো। সাপ্লাই চেন বলতে কি, কোনো জিনিস তো তুমি প্রোডাকশন হলো, ধরো আমাদের জমি আছে, সেই জমিতে আমরা কোনো জিনিস প্রোডাকশন করলাম, এবার সেটাকে ঠিকমতো যদি বেচতে না পারি তাহলে তো কোনো লাভ হলো না, তো সেই জিনিসটা হচ্ছে সাপ্লাই চেন, পুরোটার উপর গুরুত্ব রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে রিসার্চের উপর কি বলেছে, রিলিজ অফ নিউ ভ্যারাইটি, নতুনত্ব ভ্যারাইটির উপর। নতুনত্ব ভ্যারাইটি কি আছে এখানে, নতুনত্ব ভ্যারাইটি বলতে বিভিন্ন হাইব্রিড যে জিনিসপত্রগুলো হয়,
ঠিক আছে, খুব তাড়াতাড়ি চাষ হয় এবং খুব বেশি মুনাফা হয়, সেই সমস্ত জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে 32টা জমিতে এখানে 109টা নিউ ফিল্ড ইয়েল্ডিং এর উপর স্কিমের উপর কাজ করা হচ্ছে, ফার্মারদের টেকনোলজি গুলো শেখানো হচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ন্যাশনাল ফার্মিং, এর মধ্যে যেটা বলা হয়েছে, যেটা পরীক্ষায় আসে, 1 crore 1 কোটি এখানে কি করা হয়েছে বলো, সার্টিফিকেশন দেওয়া হবে, অর্থাৎ ট্রেনিং এবং সার্টিফিকেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে 1 কোটি ফার্মারদের। নেক্সট 2 বছরের মধ্যে 1 কোটি ফার্মারদের নতুনত্ব চাষ এই সম্বন্ধে অবগত করতে কিন্তু ট্রেনিং দেওয়া হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আর তার সঙ্গে সঙ্গে 10,000 নিড বেসিস সেন্টার বানানো হবে। কিসের ওপর সেন্টারের কথা বলছে এখানে, যেটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তোমার যে উন্নত প্রজাতির উন্নত প্রযুক্তির যে চাষাবাদ তার উপর, তার জন্য কিন্তু 10,000 সেন্টার বানানো হবে, বুদ্ধি পরামর্শ আর বিভিন্ন জিনিসের জন্য। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে প্রোডাকশন এবং এক্সপোর্ট, এই যে নাবার্ড কখন গঠন হয়েছিল এটা যদি আমি বলি, এটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে। ঠিক আছে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ 1900 মোটামুটি 66-67 নাগাদ এই নাবার্ড গঠন হয়েছিল। ঠিক আছে, নাবার্ড গঠন হয়েছিল 1966-67 নাগাদ কিন্তু নাবার্ড গঠন হয়েছিল। এবং এটার উপর এই বছর দেখা গেল, মাঝখানে এত বছর চুপ ছিল, এটা কি হচ্ছে এগ্রিকালচার এবং ইরিগেশন। ঠিক আছে, এগ্রিকালচার এবং ইরিগেশনের দেখাশোনা করতে এই বোর্ডটা গঠন হয়েছিল নাবার্ড, এইবার এটার উপর আবার গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং ডিপিআই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ডিজিটাল ক্রপ সার্ভে, এটা 400 ডিস্ট্রিক্টের উপর, 400টা জেলার উপর করা হচ্ছে। আর 3 বছরের মধ্যে ডিপিআই কভারেজ করছে ফার্মার এবং তাদের ল্যান্ডের উপর। ঠিক আছে, ডিপিআই বলতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আর এর সঙ্গে সঙ্গে এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য ভিভিআই, সেটা হচ্ছে যে জান সম্রাট। ঠিক আছে, জান সম্রাট কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া। ঠিক আছে, জান সম্রাট স্কিমটার নাম, এটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডের উপর কাজ করবে, অর্থাৎ যারা কৃষক তাদের ক্রেডিট কার্ড দেওয়া হবে, সেখান থেকে তারা লোন করা থেকে শুরু করে সেই অল্প সুদে লোন শোধ করা, এই ব্যাপারগুলো সেখানে থাকবে। ঠিক আছে, এরপর প্রপার্টিস অফ 2 নাম্বার যেটার উপর গুরুত্ব সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এবং স্কিলিং। এই বছরটা এমপ্লয়মেন্ট এবং স্কিলিং এর উপর একটা মানে অভাবনীয় পরিবর্তন দেখা যাচ্ছে, যেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবা। সেটা হচ্ছে যে 3টে বা 4টে স্কিমের উপর সব থেকে গুরুত্ব দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী। তো সবার প্রথম স্কিম এতে যেটা বলেছে সেটা হচ্ছে যে 1 month ওয়েজ টু নিউ এন্ট্রান্স অল ফর্মাল সেক্টরস ইন 3, এবার বলেছে 15,000 টাকা করে সমস্ত ফর্মাল যে সেক্টরগুলো সেগুলোতে কিন্তু স্কিলিং এর ওপর লোক নেওয়া হবে। এবং হচ্ছে গিয়ে এর জন্য খরচ হচ্ছে, এর জন্য উপকৃত হবে বা বেনিফিটেড হবে 210 লাখ যুবক বা ইয়াং যে জেনারেশন তারা উপকৃত হবে। স্কিম বিতে দেখো বলেছে সেটা হচ্ছে যে লিঙ্কড টু ফার্স্ট টাইম এমপ্লয়ি, অর্থাৎ যারা প্রথম কাজ করতে যাচ্ছে তাদেরকে আস্তে কি করা হবে, হয়তো কোনো কার্ড দেওয়া হবে বা কিছু, যারা স্কিলফুল তারা বেশি কিন্তু তোমার গুরুত্ব পাবে। এখানে ইপিএফও এর কথা বলা হয়েছে, দেখো ইপিএফও মানে কি, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এটা গঠন করা হবে। ঠিক আছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের কথা গঠন করা হয়েছে। এর ফলে বেনিফিটেড হবে কি 30 লাখ যুবশক্তি, যুব সমাজ বা যুবকরা কিন্তু উন্নত হবে। এবং যুবক বলতে এখানে ছেলে মেয়ে উভয়ের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো জিনিস নতুন আসলো, একটা হচ্ছে ইপিএফও বা এমপ্লয়মেন্ট বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের কথা বলা হচ্ছে, আর একটা কি জিনিস বলা হচ্ছে, ফার্স্ট টাইম এমপ্লয়ীদের লিঙ্ক আপ করা হবে, অর্থাৎ মানে তোমাকে কোনো ক্রেডিট কার্ড বা কার্ড কিছু একটা দেওয়া হবে যার দ্বারা তুমি পরিচিত হবা যে তুমি নতুন এমপ্লয়মেন্ট এর জন্য গেছো বা তুমি স্কিলফুল কিনা, কতদিন ধরে তুমি কাজ করছো তার উপর ভিত্তি করে হবে। ঠিক আছে, এবার যেটা বলেছে যে 3,000 টাকা প্রতি বছর পার মান্থ এরকম ভাবে বেশ কিছু কিন্তু এমপ্লয়ি নেওয়া হবে, যারা নিউ হায়ার্স, যারা নতুন, যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের কাজের জন্য নেওয়া হবে 3,000 টাকা পার মান্থে। এখানে কিন্তু 50 লাখ জব তৈরি হচ্ছে। হ্যাঁ, 50 লাখ জব তৈরি, এবং এইখান থেকে যখন তোমরা স্কিলফুল হয়ে যাচ্ছ তখন এখান থেকে কিন্তু আস্তে আস্তে এটা বাড়তে তোমার হচ্ছে কি 15,000 বা তার উপরে স্যালারিতে যাবে। ওকে, এরপরে স্কিলিং গুলো দেখো উইমেনদের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এবং হচ্ছে লোনগুলো এবার বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। 7.5 লাখ এটা লোন দেবে, 25,000 স্টুডেন্ট এক্সপেক্টেড টু হেল্প 25,000, এটা হচ্ছে স্টুডেন্ট লোন।
25,000 স্টুডেন্ট উপকৃত হবে। এরপর হায়ার এডুকেশনের জন্য 10 লাখ টাকা অব্দি লোন দেবে। এখানে ডোমেস্টিক যদি কোনো কি বলেছে ইনস্টিটিউশনে তুমি পড়তে চাও, অর্থাৎ ভারতের মধ্যে কোনো ইনস্টিটিউশনে পড়তে গেলে 10 লাখ পর্যন্ত লোন পাওয়া যাবে। এরপরে হচ্ছে কি ই ভাউচার 1 লাখ টাকা থাকছে। এবং এই সবগুলো সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা সুদ তোমাকে শোধ করতে হবে সেটা হচ্ছে 3% সুদে টাকা শোধ করতে হবে। ঠিক আছে, খুবই সস্তা আর খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা আর খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর স্কিলিং এবার ফোর্থ যে স্কিমটা রয়েছে সেখানে হচ্ছে 20 লাখ যুব সমাজকে 5 বছরের মধ্যে স্কিলড আপ করা হবে। ঠিক আছে, বিভিন্ন পেশায় স্কিলড আপ করা হবে 5 বছরের মধ্যে 20 লাখ, এটা লক্ষ্যমাত্রা রয়েছে। 1000 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেওয়া হবে, 1000 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন খোলা হবে, এটা গভর্নমেন্টের তরফ থেকে। ঠিক আছে, সম্পূর্ণ গভর্নমেন্ট বা বিনা খরচায় বা খুব অল্প খরচায় স্কিলিং করা হবে। এরপর যেটা হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন এই যে ডিজাইন কোর্সের ওপর, ঠিক আছে, এই সমস্ত ইন্ডাস্ট্রির ওপর কিন্তু বেশ জোর দেওয়া হয়েছে। ওকে, এরপর চলে আসা হচ্ছে বিকশিত ভারতের 3 নাম্বার পেজ বা 3 নাম্বার বিষয়, সেটা হচ্ছে যে এইখানে যেটা আছে বিকাশ ভি অ্যান্ড বিকশিত ভি, এটা কিন্তু একটা ট্যাগলাইন। ঠিক আছে, এটা কিন্তু একটা ট্যাগলাইন, বিকাশ ভি বিকশিত ভি, অর্থাৎ বিকাশও হবে বিকশিতও হবে একসঙ্গে। এই স্কিমের আন্ডারে কোন কোন রাজ্য এসছে? বিহার, ঝাড়খণ্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওডিশা এবং অন্ধ্রপ্রদেশ, এইগুলো কিন্তু এই স্কিমের আন্ডারে চলে এসছে। এই স্কিমের আন্ডারে কি হচ্ছে, এই সমস্ত রাজ্যগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হবে এবং এদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তাদেরকে কিন্তু ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন খুবই ঘোরাফেরা করছে কদিন ধরে, সেটা হচ্ছে আপকামিং পরীক্ষাগুলোর জন্য। দেখো রেল সামনের মাসে বেরোচ্ছে, তো এই সমস্ত পরীক্ষায় কিন্তু এই যা বলছি ভিভিআই, অমৃতসর থেকে কলকাতা, ঠিক আছে, অমৃতসর থেকে কলকাতা বাণিজ্যের জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর এটা তৈরি করা হবে এবং একটা রুট রাস্তা সরাসরি অমৃতসর থেকে কলকাতা যোগাযোগ যেটা থাকছে সেই রাস্তা তৈরি করা হয়ে দেওয়া হবে। ঠিক আছে, পাঞ্জাবের অমৃতসর থেকে কলকাতা অব্দি। আচ্ছা, allocation of more than 3 lakhs for scheme benefiting women and girls, নারী এবং শিশু কল্যাণের জন্য তোমার মহিলা মানে মেয়েদের বা বাচ্চা মেয়েদের এদের কল্যাণের জন্য 3 লাখ কিন্তু 3 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, নারী এবং নারী শিশু এটার জন্য 3 লাখ কোটি টাকা এই বছরে বরাদ্দ হয়েছে। ওকে, দেখো এই যে পিডিএফটা, হ্যাঁ এই পিডিএফটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করে দেওয়া হয়েছে পুরোপুরি স্কিমের ওপর। এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সুকান্ত স্যার ক্লাসেস, সেখান থেকে জয়েন হয়ে যাও, অথবা নিচে ডেসক্রিপশনে দেখো টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে যাও, এই পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে এর যে এমসিকিউ হয়, একটা ভিডিওর মধ্যে সমস্তটা করা যায় না, আমি এমসিকিউ গুলোও আমি টেলিগ্রামে দিয়ে দেবো, বা পরে কোনো ভিডিওতে আমি এমসিকিউ গুলো নিয়ে আলাদা করে আলোচনা করে দেবো, যে কোয়েশ্চেন গুলো আসছে। ঠিক আছে, এরপর দেখো প্রধানমন্ত্রী কি বলেছে, জনজাতি, ঠিক আছে, জনজাতি উন্নত গ্রাম অভিযান। ঠিক আছে, জনজাতি উন্নত গ্রাম অভিযান এর আন্ডারে তোমার কি হয়েছে, 63,000 ভিলেজ এসছে, মানে 63,000 গ্রাম বেনিফিট হবে এবং 5 কোটি ট্রাইবাল পিপল মানে বিভিন্ন যে জনগোষ্ঠীগুলো আছে, হ্যাঁ আদিবাসী গোষ্ঠী জাতীয় যে জিনিসটা যারা তাদের তারা উপকৃত হবে এবং এর আওতায় এসছে হচ্ছে 63,000 গ্রাম। ঠিক আছে, এরপর দেখো আরেকটা ভিভিআই আরেকটা যেটা কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, এটা 100টা ব্রাঞ্চ বানানো হচ্ছে। ঠিক আছে, 100টা ব্রাঞ্চ বানানো হচ্ছে এবং এই 100টা ব্রাঞ্চ হচ্ছে নর্থ ইস্ট রিজিয়নে। ভারতের নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে কোনগুলো পড়ছে, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে তোমার হচ্ছে কি আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, এই ধরনের যে জায়গাগুলো সেগুলো সব নর্থ ইস্টের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে যেটা চলে আসতে হবে সেটা হচ্ছে 4 নম্বরে, সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস, অর্থাৎ কোনো জিনিসের প্রোডাকশন এবং হচ্ছে সার্ভিস সেক্টরের উপর যে বিষয়গুলো সেটা দিয়ে লক্ষ্য রাখতে হবে। এইখানে দেখো যেটার উপর জোর দেওয়া হয়েছে, আবার এখানে মাইক্রো অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের কথা বলা হয়েছে, এই সেক্টরের উপর জোর দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে তোমার নিউ অ্যাসেসমেন্ট মডেল, এমএসএমই বা তোমার হচ্ছে গিয়ে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য নতুন নতুন মডেল তৈরি করা হয়েছে। এর মধ্যে দেখো
মুদ্রা লোন বলে একটা কথা আছে, এখানে হচ্ছে 20 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে, ঠিক আছে। এরপর যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে ফিফথ স্কিমে আমাদের 500টা টপ কোম্পানিকে 1 কোটি যুবক কে মানে এমপ্লয়মেন্ট করার জন্য বা চাকরি দেওয়ার জন্য আমাদের 5 বছরের মধ্যে অ্যালোটেড হয়েছে, ঠিক আছে। স্কিম টু প্রোভাইড ইন্টার্নশিপের কাজ করানোর জন্য, ঠিক আছে। ইন্টার্নশিপ বলতে তোমার হচ্ছে গিয়ে যাদের তোমার হচ্ছে গিয়ে কোনো স্কিল নেই, হ্যাঁ, প্রাথমিকভাবে বা নতুনদের স্কিলিং করার জন্য কিন্তু ইন্টার্নশিপ হিসাবে কাজে নিতে হবে 5 বছরের মধ্যে 1 কোটি, ঠিক আছে। এই হচ্ছে 500টা কোম্পানির উপর এই দায়িত্ব দিয়েছে, এবং এর মধ্যে এর যে অ্যালোকেশন সেটা হচ্ছে গিয়ে 5,000 পার মান্থে কাজ করানো শুরু হবে। ওয়ান টাইম অ্যাসেসমেন্ট এর জন্য হচ্ছে গিয়ে তোমার 6,000 থ্রু দা সিএসআর ফান্ডস, এই ফান্ডের থেকে 6,000 পর্যন্ত দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে গভর্নমেন্টের একটা ফান্ডের থেকে সাহায্য প্রাপ্ত হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখো আমাদের আরবান ডেভেলপমেন্টের উপর যেগুলোতে কাজ করা হয়েছে, ঠিক আছে। আরবান ডেভেলপমেন্টের মধ্যে মানে আমরা হচ্ছে কি রুরাল ডেভেলপমেন্টও দেখবো, আরবান ডেভেলপমেন্টও দেখবো, অর্থাৎ গ্রামের যে উন্নয়ন কিভাবে হচ্ছে, শহরের উন্নয়ন কিভাবে হচ্ছে। তো এর মধ্যে আছে হচ্ছে স্ট্যাম্প ডিউটি বলতে কি বলতো, বিভিন্ন কাস্টমস ডিউটির কথা বলা হচ্ছে, বা যেগুলো ট্রান্সফার হয় সেই সমস্ত জবগুলোর কথা বলা হয়েছে। স্ট্রিট মার্কেটস এর কথা বলা হয়েছে, এখানে হচ্ছে 100 উইকলি হেডস অর স্ট্রিট ফুড হাবস ইন স্ট্রিট সিটিজ, মানে বিভিন্ন 100টা সিলেক্টেড মানে সিটিগুলোতে 100টা করে স্ট্রিট হাব গুলো তৈরি করা হবে। এরপর হচ্ছে গিয়ে ওয়াটার ম্যানেজমেন্টের উপর খুব একটা জোর দেওয়া হয়েছে, ওয়াটার ম্যানেজমেন্ট বা ওয়াটার রিসোর্স, ঠিক আছে। 100টা লার্জেস্ট যে সিটিগুলো, বড় বড় শহরের উপর এই প্রজেক্টগুলো আনা হবে, ওকে। এরপরে যেটা আছে এনার্জি রিসোর্সের উপর বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এনার্জি রিসোর্স সিকিউরিটি বলতে, এনার্জি সিকিউরিটি বলতে অর্থাৎ আমাদের যে পাওয়ার গুলো আছে, জলশক্তি, বিদ্যুৎ শক্তি, এইগুলোর উপর যে গুরুত্বগুলো দেওয়া হয়েছে। এর মধ্যে দেখো পাম্পড স্টোরেজ পলিসি, এই একটা পলিসি আনা হচ্ছে নতুন করে, আর একটা হচ্ছে AUSC থার্মাল পাওয়ার প্ল্যান্টস, এই দুটোকে আনা হচ্ছে। এবং এর মধ্যে এনটিপিসি যেটা আমাদের রেলওয়ে বোর্ড, এই এনটিপিসির সঙ্গে BHEL এইটা একটা লিঙ্ক আপ করা হচ্ছে 800 মেগাওয়াট থার্মাল পাওয়ার দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ফ্রি ইলেকট্রিসিটির ওপর কি কি জোর দেওয়া হয়েছে দেখো। 1 কোটি ফ্যামিলিতে, 1 কোটি হাউস হোল্ডের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রিসিটির ঘোষণা করা হয়েছে। আপ টু 300 ইউনিটস এভরি মান্থ, মানে 300 ইউনিট পর্যন্ত ছাড় দেওয়া বিদ্যুৎ বিলে, সেটার ঘোষণা করা হয়েছে। 1.28 crore এখানে হচ্ছে গিয়ে কি রেজিস্ট্রেশন এন্ড 14 lakhs অ্যাপ্লিকেশন সো ফার, অর্থাৎ এতে এই যে এর জন্য 1.28 এই কোটি এত কোটি মানুষকে রেজিস্ট্রেশনের জন্য উপযুক্ত হিসাবে বেছে নেওয়া হবে, ঠিক আছে। চলো এইখানে এই যোজনাটার নাম কি দেওয়া হয়েছে বলতো, মুফত বিজলি যোজনা, ঠিক আছে, মুফত বিজলি যোজনা। তাহলে মুফত বিজলি যোজনার আন্ডারে 1 কোটি হাউস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু ফ্রি ইলেকট্রিসিটির ঘোষণা হয়েছে। এরপরে দেখো ভিভিআই যে জিনিসগুলো আছে, প্রভিশনস অফ 111111 crore 3.4% জিডিপির জন্য এই এত টাকা কিন্তু বরাদ্দ হয়েছে, মানে 11,11,111 কোটি টাকা। তারপরে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে 1.5 লাখ crore, তো 1.5 লক্ষ কোটি টাকা তোমার হচ্ছে ফ্রি লোন এর উপর ঘোষণা হয়েছে। এর ফেজ 4 PMGSY প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, PMGSY পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এতে কিন্তু তোমার হচ্ছে গিয়ে 25,000 রুরাল বা 25,000 গ্রাম এরা হচ্ছে গিয়ে কি বেনিফিটেড হবে, ঠিক আছে, এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে। আচ্ছা, এরপরে যে জিনিসগুলো সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কোশি মেচি বলে একটা যোজনা বা ইয়ের নাম তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ফুড ম্যানেজমেন্টের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আসাম, সিকিম এবং উত্তরাখণ্ডে, ঠিক আছে, আসাম, সিকিম এবং উত্তরাখণ্ডের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন হচ্ছে হিমাচল প্রদেশের কিছু জনগোষ্ঠী বা মানুষের পুনর্বাসনের কিন্তু ঘোষণা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো ট্যুরিজম সেক্টরের দিকে আসো। ট্যুরিজম সেক্টর বা হচ্ছে গিয়ে আমাদের যে তোমার হচ্ছে ঘোরাফেরা বা ট্যুরিস্ট যেখানে উপকৃত হবে সেইগুলো কিভাবে রয়েছে দেখো।
নতুন করে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার আসছে বা আসছে বলতে দুদিন ধরে খুবই সবার কাছে ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে নালন্দা যে ইউনিভার্সিটি, নালন্দা যে বিশ্ববিদ্যালয়, সেটাকে আবার নতুন করে ঢেলে সাজানো হবে। ইউনিভার্সিটিটা এতদিন পর্যন্ত খুব খারাপ পরিস্থিতিতেই ছিল বা কোনো উন্নত ছিল না, সেই প্রাচীন যুগের নালন্দা বিশ্ববিদ্যালয়, সেটাকে আবার নতুন করে কাজে আনা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজগীর তোমার হচ্ছে গিয়ে রাজগীরকে আন্ডারটেকেন করেছে গভর্নমেন্ট। এইখানে হচ্ছে হিন্দু, বৌদ্ধ এবং জৈনদের জন্য এইটা হচ্ছে গিয়ে কিন্তু রিজার্ভ করা হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তোমার হচ্ছে গিয়ে কি বিষ্ণুপাদ টেম্পল করিডোর এবং তোমার হচ্ছে গিয়ে মহাবোধি টেম্পল করিডোর, এই দুটোকে কাশী বিশ্বনাথ টেম্পল, এই টেম্পলের আন্ডারে কিন্তু এই মানে এই টেম্পলের মতো এই দুটোকে তৈরি করা হবে বা এই দুটোকে রিফর্ম করা হবে। ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে ওড়িশা রাজ্যের যে বিউটি টেম্পলস, মনুমেন্টস এইগুলো সব রয়েছে বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এইগুলোকে বিশেষভাবে প্রোটেকশন দেবে আমাদের কেন্দ্র সরকার। ঠিক আছে, ওড়িশা রাজ্যকে। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে হচ্ছে গিয়ে বিভিন্ন ইনোভেশন বলতে উদ্ভাবন, রিসার্চ এবং ডেভেলপমেন্টের উপর যে গুরুত্ব দিয়েছে। এর মধ্যে একটা জিনিসই আমাদের যেটা মনে রাখা সেটা হচ্ছে কি এইটা। ঠিক আছে, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ, এই ফান্ডকে ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের যেটা রয়েছে বিকশিত ভারতের 9 নম্বরে, সেটা হচ্ছে রুরাল এবং আরবান ডেভেলপমেন্টের উপর হচ্ছে কি গ্রাম এবং শহরের যে জিনিসগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো আলাদা করে বলেছে। এখানে যেটা মেন ইম্পর্টেন্ট মনে রাখার সেটা হচ্ছে যে নতুন স্কিমের মধ্যে তোমার কি আসছে, নতুন স্কিমের মধ্যে যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে এনপিএস, অর্থাৎ নিউ পেনশন স্কিমের আন্ডারে আনা হবে। ঠিক আছে, নিউ পেনশন যোজনার আন্ডারে কিন্তু আনা হবে বেশ কিছু তোমার হচ্ছে কি গ্রামীণ সংস্থা বা গ্রামীণ ব্যক্তিদের। ঠিক আছে। এরপরে দেখো যে জিনিসগুলো, এই যে ভিভিআই পয়েন্টগুলো একদম লাস্টের দিকে রয়েছে। ভিভিআই যে পয়েন্টগুলো সেগুলোর মধ্যে দেখো সবার প্রথম আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সিম্পলিফিকেশন ইন ট্যাক্সের ওপর সিম্পলিফাই হয়েছে, আর ট্যাক্সের ওপর আরো সিম্পলিফাই হয়েছে। দেখো, রিভিউ অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সালে যে ইনকাম ট্যাক্সের তৈরি হয়েছে সেটাকে নতুন করে রিভিউ করা হয়েছে। টিডিএস বলতে কি, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটার কিন্তু সিম্পলিফিকেশন হয়েছে বা সরলীকরণ হয়েছে, এই দুটো মাথায় রাখতে হবে। আচ্ছা, সেক্টর স্পেসিফিক কাস্টমস ডিউটি পার্সোনাল, অর্থাৎ কাস্টম ডিউটি যারা করে বা কাস্টম যে বলতে যেগুলো বোঝানো হয় তার উপর একটা গুরুত্ব রাখা হয়েছে। চেঞ্জ ইন কাস্টম ডিউটি, এর মধ্যে দেখো তোমার বলা হয়েছে যে জিনিসগুলোর দাম কমছে, খুব ভালো করে লক্ষ্য করো, মোবাইল ইন্ডাস্ট্রির দাম কিন্তু কমেছে। এখানে বিসিডি রিডিউস বিসিডি টু 15% মোবাইল ফোন, এখানে হচ্ছে গিয়ে তোমার এবং চার্জার, মোবাইল ফোন এবং চার্জারের এর উপর যে ট্যাক্স এটা কমানো হয়েছে 15% পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ দাম কমছে সামনে। আচ্ছা, এরপর হচ্ছে কাস্টম ডিউটির ক্ষেত্রে গোল্ড, সোনা, রূপো এবং প্ল্যাটিনাম, সোনা রূপোর উপর 6% কমেছে এবং প্ল্যাটিনাম এর উপর হচ্ছে গিয়ে কিন্তু 6.4% কমেছে। ঠিক আছে, ডোমেস্টিক ভ্যালু এডিশনের জন্য। এরপর হচ্ছে গিয়ে দেখো বিসিডি যে বিষয়টা আমি বলছি, বিসিডির পুরো নাম হচ্ছে বেসিক কাস্টমস ডিউটি, এটাকে বিসিডি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার এখানে 5% কমেছে। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো। এরপরে যেটা আসছে আমাদের ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে শর্ট টার্ম গেইনস, ফিনান্সিয়াল অ্যাকশন অ্যাট্রাক্ট 20% ট্যাক্স রেট। আচ্ছা, লোন টার্মের কথা বলেছে। আচ্ছা, যে প্রশ্নটা বারবার আসবে সেটা হয়ে যাচ্ছে যে এঞ্জেল ট্যাক্স বলে একটা ট্যাক্স ছিল আমাদের ভারতবর্ষে, 2019 থেকে এটা চালু ছিল এঞ্জেল ট্যাক্স। ঠিক আছে, এই এঞ্জেল ট্যাক্সটা হচ্ছে গিয়ে এখন অ্যাবলিশ করা হয়েছে বা বন্ধ করা হয়েছে। ঠিক আছে, এঞ্জেল ট্যাক্সটা 2019 থেকে তাহলে 2024 পর্যন্ত চললো, 2024 থেকে এই এঞ্জেল ট্যাক্স বন্ধ হলো, বোঝা গেল। আচ্ছা, সেভ হারবার রেট এটা কথা বলেছে, এবং হচ্ছে গিয়ে কি তোমার কর্পোরেট ট্যাক্স 5% কমানো হয়েছে, 40% থেকে কমে 35% হয়েছে। ঠিক আছে, কর্পোরেট ট্যাক্স তাহলে ডিক্রিজ হয়েছে 5%।
এবার এই জিনিসটা যারা চাকরি করেন বা চাকরি সেক্টর শুধু নয়, সমস্ত সেক্টরের জন্য যারা ইনকাম করে যে কোনো সোর্স থেকে, তাদের জন্য সব থেকে আগে এটা জানার দরকার, সেটা হচ্ছে যে কত ইনকাম থাকলে, বাৎসরিক ইনকাম কত হলে তাদের কত ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তো এইখানে দেখো যদি 0 থেকে 3 লাখ টাকা পর্যন্ত তার বাৎসরিক ইনকাম হয়, তার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। ঠিক আছে, 3 থেকে 7 লাখ টাকা ইনকাম হলে বছরে 5% ট্যাক্স দিতে হচ্ছে। 7 থেকে 10 লাখ টাকা ইনকাম হলে তাকে 10% ট্যাক্স দিতে হচ্ছে। 10 থেকে 12 লাখ টাকা হলে 15% ট্যাক্স দিতে হচ্ছে। 12 থেকে 15 লাখ টাকা হলে 20% ট্যাক্স, এবং গ্রেটার দেন 15 লাখ অর্থাৎ 15 লাখের বেশি যদি বাৎসরিক ইনকাম হয় তাদের 30 লাখ টাকা কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে পেনশন স্কিমগুলো সব 15,000 থেকে 25,000-এর দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ঠিক আছে, এই পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ওকে, এরপর দেখো রুপি কামস ফ্রম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে গভর্নমেন্টের ইনকাম হচ্ছে বা কোন কোন জায়গা থেকে গভর্নমেন্টের ইনকাম আসছে। এটা কিন্তু যে কোনো গভর্নমেন্টের পরীক্ষার জন্য কিন্তু ভিভিআই। ঠিক আছে, তো দেখো ইনকাম ট্যাক্স রিটার্ন যারা ফাইল করছেন তাদের থেকে ইচ্ছে গভর্নমেন্টের 19%, কিন্তু 19% মানে গভর্নমেন্টের মোট আয়ের 19% এখান থেকে আসছে। ঠিক আছে, এরপর দেখো তোমার হচ্ছে কি 27% বা সব থেকে বেশি আসছে কোন জায়গা থেকে, বড়োইং। কি বড় করা হচ্ছে, আদার লাইবিলিটিস, অন্য যে জিনিসগুলো গভর্নমেন্ট সরাসরি আন্ডারটেকেন করছে বা কিনে নিচ্ছে, সেখান থেকে লক্ষ্যমাত্রা রেখেছে 27%। এবং এই কোশ্চেনটাই বারবার আসবে, সব থেকে বেশি গভর্নমেন্ট সেক্টর কোথা থেকে ইনকামটা করছে। ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে বড়োইং আর আদার লাইবিলিটিস, সেখান থেকে ইনকাম আসছে। ঠিক আছে, এরপরে দেখো ইউনিয়ন এক্সাইজ ডিউটি থেকে 5% আসছে। জিএসটি এবং আদার ট্যাক্স, সবাই ভাবে বুঝি জিএসটি থেকে সব থেকে বেশি ট্যাক্স আসে গভর্নমেন্টের, না, এইবার কিন্তু এখানে 27% হয়ে গেছে, এখানে 18% হয়ে গেছে। ঠিক আছে, কর্পোরেশন ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স থেকে এতদিন পর্যন্ত কিন্তু কর্পোরেট ট্যাক্স থেকে সব থেকে বেশি আসতো, এখন কিন্তু এই ট্যাক্স থেকে কমে গেছে। ঠিক আছে, কাস্টমস থেকে 4% আসছে, তারপরে হচ্ছে গিয়ে নন ট্যাক্স রিসিপ্টস থেকে তোমার 9% আসছে, আর সব থেকে কম হচ্ছে এটা থেকে 1%। ওকে, এই হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ইনকাম। এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে গভর্নমেন্ট কোথায় কোথায় কত পার্সেন্ট করে রুপি খরচ করছে, কত টাকা খরচ করছে। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট পেমেন্ট, যে গভর্নমেন্টের যে লোনগুলো আছে বা যা ধার নেওয়া আছে সেগুলো ইন্টারেস্ট পেমেন্টের জন্য 19%। সব থেকে বেশি গভর্নমেন্ট খরচ করছে কোথায়, 21% টাকা খরচ করছে। দেখো কোথায়, সেটা হচ্ছে যে স্টেটস শেয়ার ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস, ডিউটির পেছনে এবং রাজ্যগুলোর পেছনে সব থেকে বেশি টাকা খরচ করছে, এটা হচ্ছে 21%। ঠিক আছে, ফিনান্স কমিশনের পেছনে 9%। তারপরে হচ্ছে কি আদার এক্সপেন্ডিচার, মানে হচ্ছে যে আলাদা যে এক্সপেন্ডিচার হঠাৎ কোনো পরিস্থিতি আসলে সেগুলোর পেছনে 9%। এরপরে দেখো সেন্ট্রাল সেক্টর স্কিম, এর উপর হচ্ছে কি তোমার 16% আছে। সাবসিডি, যেমন ধরো গ্যাসের সিলিন্ডারের উপর সাবসিডি, এরকমের যে সমস্ত যে সাবসিডি থাকে, পেট্রোলের উপর যে সাবসিডি দেয় এগুলোর উপর 6%। ডিফেন্স, ডিফেন্স বলতে আমাদের যে প্রতিরক্ষার উপর 8%, এবং হচ্ছে গিয়ে কি স্পন্সার যে স্কিমগুলো আছে, সেন্ট্রালি স্পন্সার যে স্কিম, বিভিন্ন স্কিমগুলো আছে তাতে 8%। প্রশ্ন বিভিন্ন রকম ভাবে আসতে পারে এই জায়গাগুলো থেকে। ধরো বলা হলে কোন দুটো স্কিমে সমান সমান টাকা খরচ করা হচ্ছে, সেখানে ডিফেন্স এবং যদি তোমার হচ্ছে গিয়ে স্পন্সার স্কিমের কথা বলা হয়, সেন্ট্রালি স্পন্সার স্কিম, সেই দুটোর ক্ষেত্রে কিন্তু সমান টাকা খরচ করা হচ্ছে। তো এই রকমের ডিটেলস বিষয়টা আছে। ঠিক আছে, এইবার এইটাকে একদম ভিভিআই একদম ঝেড়ে মুখস্থ করে ফেলো, কোথায় কত কোটি টাকা খরচ করা হয়েছে, সব করা হচ্ছে। সব থেকে এক্সপেন্ডিচার অফ মেজর আইটেম, মেজর কি কি আইটেমের উপর খরচ করা, ডিফেন্সের উপর সরাসরি ঘোষণা হয়েছে 4,54,773 কোটি টাকা। রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামের যে ডেভেলপমেন্ট তার জন্য 2,65,808 কোটি টাকা। এগ্রিকালচার এবং হচ্ছে গিয়ে এই অ্যাক্টিভিটির উপর 1,51,851 কোটি টাকা। হোম অ্যাফেয়ার্স মানে বাড়ি তৈরির হোম অ্যাফেয়ার্স বলতে যে বিভিন্ন পুলিশ বা এই ধরনের যে সেক্টরগুলো আছে সেখানে 1,50,983 কোটি টাকা। এডুকেশনের পেছনে 1,25,638 কোটি টাকা। আইটি সেক্টরের পেছনে 1,16,342 কোটি টাকা। হেলথ মানে স্বাস্থ্যের পেছনে হচ্ছে 89,287 কোটি টাকা। এনার্জি বা হচ্ছে শক্তির পেছনে 68,769 কোটি টাকা। সোশ্যাল ওয়েলফেয়ার বা মানব সম্পদ উন্নয়ন বা গ্রাম উন্নয়ন সেটার পেছনে 56,501 কোটি টাকা। এবার হচ্ছে কি ইন্ডাস্ট্রি এবং কমার্সের ওপর 47,559 কোটি টাকা। এই হচ্ছে টোটাল খরচ আছে। ঠিক আছে,
এইবার হচ্ছে গিয়ে এমজি নরেগা, মহাত্মা গান্ধী নরেগা প্রকল্প, যেটা বাড়ি তৈরির কাজ, সেখানে আগে হচ্ছে 2023-24 অর্থবর্ষে 60,000 থেকে বেড়ে 24-25 দেখো 86,000 হয়েছে। এরপর হচ্ছে গিয়ে রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজে 840 থেকে বেড়ে 1200। তারপর হচ্ছে গিয়ে তোমার নিউক্লিয়ার পাওয়ারে 442 থেকে বেড়ে 2228। এখানে কিন্তু প্রচুর উন্নতি হয়েছে, এই কারণে নিউক্লিয়ার পাওয়ার সেক্টর গুলো অভূতপূর্ব উন্নতি করবে এই অর্থবর্ষে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমার আর যে জিনিসগুলো বলার, সোশ্যাল কি বলে, সোলার পাওয়ারের উপর 4,970 থেকে বেড়ে 10,000 হয়ে গেছে। এইখানে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট অফ এই যে ইলেকট্রনিক্স গুডস এর উপর, ল্যাপটপ, কম্পিউটার, এই সমস্ত মোবাইল ফোন, এর উপর দেখো 3,000 থেকে বেড়ে 6,903। অর্থাৎ এখানে গভর্নমেন্ট অনেকটা বেশি টাকা দিচ্ছে, সেই কারণে অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের ট্যাক্স কমে যাচ্ছে, সুতরাং জিনিসের দাম কমছে, ঠিক আছে। এলপিজি বা গ্যাসের ওপর, রান্নার গ্যাসের ওপর 180 থেকে বেড়ে 1500 হয়েছে। ওকে, তো এই হচ্ছে আমাদের মেজর যে গভর্নমেন্ট থেকে যে বিষয়টা আমাদের পাবলিশ করা হয়েছে, সেই সম্বন্ধে আমি পুরো বিষয়টা ডিটেলসে আমি বলে দিলাম, ঠিক আছে। পুরো বিষয়টা আমি ডিটেলসে বলে দিলাম, এগুলো তোমরা নোট ডাউন করে নাও। এই জায়গাগুলো থেকে এই প্রশ্ন আসবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, সুকান্ত স্যার ক্লাসেস বলে সার্চ করলে টেলিগ্রামে গিয়ে পাওয়া যায়। ওকে, আর যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার ম্যাথ, সায়েন্স এবং ইংলিশের লাইভ ক্লাস চলছে। তোমরা জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে তোমাদের আপকামিং যে গভর্নমেন্ট জব এক্সাম গুলো আসছে সেগুলোর সমস্ত সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন 100% কমপ্লিট হয়, একদম কোনো বিনামূল্যে, কোনো ভর্তি হওয়া বা এরকম কোনো ব্যাপার নেই, শুধুমাত্র অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কমপ্লিট করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কোয়ারি করো, এবং এই যে জিনিসগুলো আমি বলে দিলাম সেই জিনিসগুলো যে এমসিকিউ, সেগুলো আমি আলাদা ভিডিওতে অবশ্যই আলাদা করে দেবো, ঠিক আছে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।